শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আপনাদের সামনে আজকে আমি একটি টপিকস নিয়ে আলোচনা করতে চাই। বর্তমানে যে ব্যাপারটি সারা বাংলাদেশে আলোচিত হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক মহলে, পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন ব্যবস্থা, পিআর সিস্টেমে যে ইলেকশন, এই ইলেকশনের আসলে কি সুবিধা এবং কি অসুবিধা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি আজকের টপিকসে আপনাদের সামনে মতামত ব্যক্ত করছি। আপনারাও কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের মতামত প্রতিফলনের অন্যতম প্রধান মাধ্যম হলো নির্বাচন। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নির্বাচন ব্যবস্থা বিদ্যমান, যার মধ্যে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম একটি জনপ্রিয় পদ্ধতি। এই ব্যবস্থায় নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে দল বা প্রার্থী আসন পেয়ে থাকে। পিআর সিস্টেমের যে সকল সুবিধা রয়েছে সেগুলো আমি সংক্ষেপে আলোচনা করছি। ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব, আপনারা জানেন অবশ্যই, প্রতিটি ভোট মূল্যায়িত হয় এই সিস্টেমের মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পেয়ে থাকে। ফলে জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটে থাকে এই পিআর সিস্টেমে। 2 নম্বরে যে ব্যাপারটি রয়েছে, ছোট দল বা সংখ্যালঘুদের অংশগ্রহণ। বড় দলের একচেটিয়া আধিপত্য কমে যায় এবং ছোট দল ও সংখ্যালঘু গোষ্ঠীগুলোও সংসদে প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ পায়। পিআর সিস্টেমের তৃতীয় যে বিষয়টি রয়েছে, রাজনৈতিক বৈচিত্র্য নিশ্চিত করে। আসলে সমাজের বিভিন্ন মত ও ধর্ষণের দলগুলো সংসদে প্রবেশ করতে পারে এই পিআর সিস্টেমের মাধ্যমে, ফলে রাজনৈতিক ভারসাম্য বজায় থাকে। 4 নম্বর যে ব্যাপারটি রয়েছে, কৌশলগত ভোট দেওয়ার প্রবণতা কমে। ভোটাররা আর বিজয়ী হওয়ার মতো দলকে ভোট দেওয়ার চিন্তা না করে নিজেদের পছন্দের দলকে ভোট দিতে উৎসাহিত হন এই পিআর সিস্টেমের মাধ্যমে। 5 নম্বরে সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে। জোট সরকার গঠনের প্রয়োজনীয়তা থাকায় রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে সমঝোতা করতে বাধ্য হয় এই পিআর সিস্টেমের ইলেকশনের মাধ্যমে। আমরা এবার পিআর সিস্টেমের যে অসুবিধাগুলো রয়েছে এই ব্যাপারে একটু জানতে যাচ্ছি। 1 নম্বর, জটিলতা ও সাধারণ মানুষের অনভ্যস্ততা। আসলে প্রথাগত সরল ভোট ব্যবস্থার তুলনায় এই পদ্ধতিটি তুলনামূলকভাবে জটিল এবং সাধারণ ভোটারদের বুঝতে সময় লাগে। 2 নম্বরে যে ব্যাপারটি অসুবিধাটা রয়েছে, দলীয় শৃঙ্খলা নির্ভরতা বৃদ্ধি। প্রার্থীরা জনগণের চেয়ে দলের প্রতি বেশি দায়বদ্ধ থাকেন, কারণ নির্বাচনে জয়লাভ নির্ভর করে দলীয় মনোনয়নের উপর। 3 নম্বরে দুর্বল জোট সরকার। এই পিআর সিস্টেমের যে অসুবিধাটি রয়েছে, বিশেষ করে দুর্বল জোট সরকার। অনেক সময় কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠিত হয়, যা রাজনৈতিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় পরিণত হতে পারে। পিআর সিস্টেমের আরেকটি অসুবিধা রয়েছে, স্থানীয় প্রতিনিধিত্বের অভাব। এ ব্যবস্থায় নির্দিষ্ট এলাকার প্রতিনিধিত্ব নিশ্চিত না থাকায় এলাকার সমস্যা সরাসরি সংসদে তোলার সুযোগ কমে যায়। 5 নম্বর, চরমপন্থী দলের উত্থানের সম্ভাবনা থাকে। অল্প সংখ্যক ভোট পেলেও চরমপন্থী দলগুলো আসন পেতে পারে, যা কখনো কখনো জাতীয় স্বার্থে বিপজ্জনক হতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা পিআর সিস্টেমের যে সুবিধা এবং অসুবিধাগুলো জানলেন। আর পিআর ব্যবস্থা একটি, যেটি আপনারা জানেন, মূলত ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পদ্ধতি, যা দেশের সব শ্রেণী পেশার মানুষের কণ্ঠস্বরকে প্রতিফলিত করে। তবে এর বাস্তবায়নে
কিছু চ্যালেঞ্জ থাকায় দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় গ্রহণযোগ্যতার প্রশ্নটি গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, গ্রহণযোগ্য, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পিআর ব্যবস্থা প্রয়োগে সুপরিকল্পিত কাঠামো ও জনসচেতনতা অপরিহার্য। তো প্রিয় দর্শক, এই পিআর সিস্টেমে বাংলাদেশের প্রেক্ষাপটে যে দলগুলো, ছোট ছোট দলগুলো রয়েছে, অ্যাকসেপ্টিং বিএনপি ছাড়া বাকি দলগুলোই এই পিআর সিস্টেমে ইলেকশন চাচ্ছে। আসলে আমরা এবার দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর নির্বাচন ব্যবস্থার কি সুবিধা বা অসুবিধাগুলো হতে পারে। বাংলাদেশে বর্তমানে প্রথমে আসলে প্রথমে পাবে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে, যেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনিই নির্বাচিত হয়ে থাকেন। যদিও এই পদ্ধতি সহজ ও প্রচলিত, তবে এতে বহুবার দেখা গেছে যে একটি দল শতকরা কম ভোট পেয়েও সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই প্রেক্ষাপটে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসাবে বর্তমানে বাংলাদেশে আলোচিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর সিস্টেমের যে সুবিধাগুলো আছে, প্রথমে আমরা সেগুলোকে মূল্যায়ন করতে চাই। প্রতিটি ভোটের মূল্যায়ন। আসলে এই পিআর সিস্টেম যদি বাংলাদেশে ভোট হয় তাহলে বর্তমানে অনেক ভোট যেমন নষ্ট হয়ে যায়, কারণ বিজয়ী প্রার্থী ব্যতীত অন্য প্রার্থীর ভোটের কোনো প্রতিফলনই ঘটে না। পিআর পদ্ধতিতে প্রতিটি ভোট দলীয় আসনের ক্ষেত্রে গণনা আসে, ফলে জনগণের মতামতের প্রকৃত যে প্রতিফলন সেটা ঘটে থাকে। উদাহরণস্বরূপ, একটি দল 25% ভোট পেলেও এফপিটিপিতে সংসদে একটি আসনও নাও পেতে পারে, কিন্তু পিআরে তারা মোট আসনের 25% পেতে পারে। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে 25% ভোটে তারা 75টি সংসদীয় আসনে তারা প্রতিনিধিত্ব করার সুযোগ রাখে। তো এক্ষেত্রে 2 নম্বর রাজনৈতিক বৈচিত্র্য, সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি। তো পিআর সিস্টেমে সংখ্যালঘু সম্প্রদায়, নারী ও ছোট রাজনৈতিক দলগুলো ন্যায্য প্রতিনিধিত্ব পেতে পারে। এতে সংসদ বহুমাত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হয়। যেমন আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু ও নারী নেতৃত্বকে সরাসরি ভোটের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়। সহনশীলতা ও সমঝোতার রাজনীতি। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন কঠিন হয়, দলগুলোকে জোট করতে হয়। এতে রাজনৈতিক সমঝোতা ও সহনশীলতা বাড়ে, যা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বিভক্তিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, বর্তমান রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে এটি একটি শান্তিপূর্ণ সমাধান হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে পিআর সিস্টেমের কিছু অসুবিধাও হতে পারে, সে ব্যাপারটিও আমরা তুলে ধরার চেষ্টা করছি। আসলে কোন বিষয়গুলো বা কোন অসুবিধাগুলো হতে পারে। 1 নম্বর, রাজনৈতিক অনিশ্চয়তা ও জোট সরকারের ঝুঁকি বাড়তে পারে। পিআর পদ্ধতিতে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দুর্বল জোট সরকার গঠিত হতে পারে, যা নীতি নির্ধারণে বিলম্ব ঘটাতে পারে। উদাহরণস্বরূপ, ভারতের পিআর সদৃশ ব্যবস্থায় 1990-এর দশকে একের পর এক জোট সরকার পড়ে গিয়েছিল। স্থানীয় প্রতিনিধিত্ব হারিয়ে যেতে পারে। বর্তমানে প্রতিটি সংসদীয় আসনের জন্য একটি নির্দিষ্ট এলাকা রয়েছে, কিন্তু পিআর এই নির্দিষ্ট এলাকার প্রতিনিধিত্বের নিশ্চয়তা নাও থাকতে পারে। উদাহরণস্বরূপ, এতে করে স্থানীয় সমস্যা যেমন রাস্তা, বিদ্যালয় ও স্বাস্থ্য কেন্দ্র নিয়ে সরাসরি এমপির কাছে প্রশ্ন তোলার সুযোগটা কমে যেতে পারে। কিন্তু বর্তমানে যে দলগুলো এই পিআর সিস্টেমটি চাচ্ছে, তারা মনে করছেন যে সংসদরা শুধু তারা নীতি বা তারা আইন প্রণয়ন করবে, এটাই তাদের কাজ হবে, আর স্থানীয় যে সমস্যা বা উন্নয়নমূলক যে কাজ, এটি স্থানীয় সরকার ব্যবস্থায় এটি সম্পন্ন করা হবে।
3 নম্বরে চরমপন্থার উত্থান ঘটতে পারে এই পিআর ইলেকশনে। অনেক সময় ছোট এবং চরমপন্থী দলও আসন পেয়ে সংসদে প্রবেশ করতে পারে, যা আইন প্রণয়নে জটিলতা ও সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যে গত সময়ে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এবং তারা কোনো দলের উপর নির্ভর করে বা ওই দলকে সাপোর্ট করে তারা পুনর্জীবিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় বা সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠীর প্রবেশের ঝুঁকি থেকে যায়। এক্ষেত্রে বলা চলে যে বর্তমানে যে বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিকগুলো রয়েছে, যেমন জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাই, তারা খুব সুশৃঙ্খলভাবেই বাংলাদেশে রাজনীতি করে আসছে। 4 নম্বরে প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক পরিবর্তন। বর্তমান নির্বাচনী কাঠামো, আইন, প্রশাসনিক প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের সক্ষমতা সবকিছু পুনর্গঠন করতে হবে। এতে অর্থনৈতিক ও সাংগঠনিক খরচও বাড়বে। তবে এই ব্যাপারটিও ফেলে দেওয়ার নয়, বর্তমানে যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটিকে বাদ দিয়ে পিআর সিস্টেমটি চালু করাটা একটি সাংবিধানিক বা প্রশাসনিক একটা পরিবর্তনের ব্যাপার রয়েছে, সেটিকেও আপনার গুরুত্ব দিতে হবে যদি পিআর সিস্টেমে ইলেকশনটা চালু করতে হয়। তবে সর্বোপরি বাংলাদেশে পিআর নির্বাচন ব্যবস্থা চালু করলে গণতন্ত্র আরও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হতে পারে। তবে এর প্রয়োগে সময়োপযোগী রাজনৈতিক সংস্কৃতি, জনসচেতনতা এবং আইনগত প্রস্তুতি অপরিহার্য। একেবারে পুরোপুরি পরিবর্তনের পরিবর্তে বর্তমান ব্যবস্থার সাথে পিআরের কিছু উপাদান যুক্ত করা যেতে পারে, যেমন সংরক্ষিত নারী আসন বা সংখ্যালঘু প্রতিনিধিত্ব পিআর ভিত্তিতে নির্ধারণ করা বাস্তবমুখী পদক্ষেপ হতে পারে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। তো প্রিয় দর্শক বা ভিউয়ার, যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন, তারা আসলে কি ভাবছেন এই ব্যাপারটি আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সিস্টেমে ছোট দল বা অধিকাংশ দলই বর্তমানে বিএনপি ছাড়া সকল দলই এই পিআর সিস্টেমে ইলেকশন চাচ্ছে। তা আপনারা কোন সিস্টেমে আসলে ইলেকশন চান সে ব্যাপারটি আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।